ধ্রুব নিজের মুখ সরিয়ে একটা মায়াবী হাসি দিয়ে অর্ণিমার দিকে তাকাল। দেখতে চাইল অর্ণিমার প্রতিক্রিয়া। আর অর্ণিমা? ওর এবার আসলেই দম বন্ধ হবার পালা। চোখ মুখে কোনো প্রকার অনুভূতিই খেলল না ওর। সম্পূর্ণ যেন একটা রোবটে পরিণত হল ও। অপলক ধ্রুবর দিকেই চেয়ে রইল, তবে সেই দৃষ্টির মাঝেও ছিল শূন্যতা। ধ্রুব অর্ণিমার অবস্থা দেখে একটু শঙ্কিত হল। আবার ওর কাঁধ ধরে ওকে হালকা ঝাঁকিয়ে দিল ধ্রুব। অর্ণিমা, ঠিক আছো? উত্তরে শুধু ঢোক গিলল অর্ণিমা। ঝট করে তখন মাথায় আসলো ওর যে ধ্রুবর দিকেই এক নাগারে তাকিয়ে আছে ও। অসম্ভব লজ্জায় পড়ে গেল হঠাৎ করে। সাথে সাথে নিজেকে ধ্রুবর সম্পূর্ণ উল্টোপাশে ঘুরিয়ে নিয়ে বারান্দার রেলিং শক্ত করে ধরে রইল। ধ্রুব নিঃশব্দে হেসে দিল অর্ণিমার কাণ্ডকারখানায়। এরকম প্রতিক্রিয়াই আশা করেছিল অর্ণিমার কাছ থেকে ও। এখন আরও কিছু বললে মেয়েটা আরও ঘাবড়ে একাকার হয়ে যাবে দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল ধ্রুব। রানিয়ার বিয়ের প্রোগ্রাম আজ থেকে শুরু হয়েছে, তাই মিন্টু সাহেবের বাসায় সাজরব। কারোর কোনো দম ফেলানোর সময় হচ্ছে না। অনুষ্ঠান শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগেই শিহাব পৌঁছে গেল মিন্টু সাহেবের বাসায় বিথি আর সাজিয়াকে নিয়ে। আসার পথেই সাজিয়াকে বুঝিয়ে দিয়েছে সে যে রাহেলা বেগমের সাথে যখন ওকে শিহাব দেখা করাই দিবে তখন থেকে ও যেন রাহেলা বেগমের আশপাশেই থাকে। শোন সাজিয়া, এই 4-5টা দিনই আছে। রাহেলা খানকে এর মাঝেই তোকে ইমপ্রেস করতে হবে। কিন্তু ভাইয়া, আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। যেটা বলছি সেটার দিকে মনোযোগ দে। ছেলেটা সব দিক থেকেই ভালো, তাহলে সমস্যা কোথায় তোর? আই ডোন্ট নো হিম ভাইয়া। ইউ উইল গেট টু নো হিম। আই অ্যাম অ্যারেঞ্জিং দ্যাট এস ওয়েল। নেক্সট উইক থেকে তোদের সামারের ছুটি শুরু হচ্ছে না? হমম। আমরা এই ছুটিতে দেশে যাব। তখন ধ্রুবর সাথে দেখা করে জেনে নিস, ওকে ঠিক আছে? কিন্তু এখন রাহেলা বেগমের গুড সাইডে থাকাটা বেশি জরুরি আমাদের। সাজিয়া আর কথা বাড়ালো না, কারণ ও জানে শিহাবের বিরুদ্ধে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। পরের দিন খুব সকালেই স্কুলের জন্য খান প্যালেস থেকে বের হয়ে গেল অর্ণিমা। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ওর। নার্ভাসনেসে কতক্ষণ যে ওর সারা শরীর কেঁপেছে ও নিজেও জানে না। ধ্রুব শুধু সারপ্রাইজ কথাটা উল্লেখ করলেও সেটা কি হতে পারে অর্ণিমা মনে হয় বুঝতে পারছে। পাশের রুমেই ধ্রুব ছিল বলে আরও বেশি নার্ভাস লাগছিল ওর। তাই সকাল সকালই আজ বের হয়ে গেল যাতে ধ্রুবর সামনে না পড়তে হয়। গত রাতে বারান্দার আবছা আলোয় হয়তো ধ্রুব ওর লজ্জায় মাখা চেহারাটা ভালো করে দেখতে পারেনি, কিন্তু এখন অর্ণিমা ওর সামনে পড়লে ও সব বুঝে যাবে। ধ্রুব নিচে নেমে অর্ণিমাকে কোথাও খুঁজে পেল না। আরিশা নাস্তা খাচ্ছিল নার্গিসের হাতে। ওদের কাছে গেল ধ্রুব। নার্গিস, অর্ণিমা মিস কোথায়? স্যার, মিস আজকে খুব সকালেই স্কুলের জন্য বের হয়ে গেছেন। ও। আর কিছু জিজ্ঞেস করল না ধ্রুব। শুধু একটু ভ্রু কুঁচকাল। বিড়বিড় করল মনে মনে, এমন কি কাজ ছিল যে এত সকালে ওকে যেতে হল? দুপুরে ভয় ভয় বাসায় ঢুকল অর্ণিমা। খুব সতর্ক হয়ে সিঁড়ি দিয়ে উঠে এক দৌড়ে ধ্রুবর রুম পার করে আরিশার রুমে ঢুকল ও। আরিশা খেলছিল রুমে। অর্ণিমার দৌড় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল ও, আন্টি এভাবে দৌড়াচ্ছ কেন? হকচকিয়ে গেল অর্ণিমা। হ্যাঁ? না কিছু না মা, কিছু না। তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল অর্ণিমা। ভেতরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলল ও। মনে মনে ভাবল, এখন পর্যন্ত তো সামনে পড়িনি, তাই বেঁচে গিয়েছি। কিন্তু এখনো সারাটা দিন বাকি। ইয়া মাবুদ, কিভাবে আমি ওর সামনে যাব আজকে? গোসল করে বের হয়ে আরিশার পাশে বসল অর্ণিমা। ওপর থেকে স্বস্তি অনুভব করলেও ভেতর ভেতর ঠিকই অবাক হচ্ছিল ও। কি ব্যাপার? এখনো মানুষটার খবর নেই কেন? এতক্ষণে তো রোজ রুমে এসে আমাদের সাথে গল্প করে, আজ এখনো আসলো না। আরিশাকে কথায় কথায় জিজ্ঞেস করল অর্ণিমা। আম্মু, বাবা কোথায়?
মিটিংয়ে ব্যস্ত নাকি রুমে? না আন্টি, বাবা বাসায় নেই। কি যেন একটা কাজে বাইরে গেছে। ও, হাঁপ ছেড়ে বাঁচল অর্ণিমা। যাক বাবা টেরিটরি সিকিউর কিছুক্ষণের জন্য। কিছু বলছো আন্টি? চমকে আরিশার দিকে তাকালো অর্ণিমা। না মা, কিছু বলি নাই। তুমি খেল রিনা আপুর সাথে। আমি আসছি একটু। রুম থেকে বের হলো অর্ণিমা। নিচে নেমে প্রথমে লাঞ্চ সেরে নিল। তারপর কিচেনে গেল আরিশার জন্য জুস বানাতে। আরিশার ওর হাতের জুসটা ভালো লাগে দেখে এই কাজটা সবসময় নিজেই করে অর্ণিমা। কিচেনে এসে দেখল আফসার আর নার্গিস গল্প করছে। অর্ণিমার অবাক লাগল এই সময় আফসারকে বাসায় থাকতে দেখে। আফসার ভাই, আপনি এখানে? নার্গিস আর আফসার দুইজনেই বোধহয় বেশ লজ্জা পেল। অর্ণিমা সেটা বোঝার পর তাড়াতাড়ি ভুল শুধরে নিল নিজের। না না, আমি বলতে চাচ্ছিলাম, অফিসের কাজে তো আরিশার বাবার সাথে সবসময় আপনাকে যেতে দেখি। আজ উনি অফিস গিয়েছেন, আপনি যাননি দেখে জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, স্যার অফিসের কাজে বাইরে যাননি, বলে একাই গেছেন। অর্ণিমা অবাক হল। অফিসের কাজে যাননি তো এই ভর দুপুরে গেলেন কোথায়? কিছু বলে গেছেন? না মিস, স্যার কিছুই বলে যাননি। হমম, আচ্ছা ঠিক আছে। নার্গিস আপা আমাকে সরঞ্জামগুলো দেন, জুস বানিয়ে ফেলি। কিচেনের কাজটা শেষ করতে করতে 15 মিনিটের মতন লাগলো অর্ণিমার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে ড্রয়িং রুম পর্যন্ত আসতেই চোখের সামনে দেখল ধ্রুবকে, ড্রয়িং রুমে ঢুকছে ও। ওকে দেখে পালপিটিশন আবার বেড়ে গেল অর্ণিমার। বাচ্চাদের মতন দৌড় লাগালো ওপরে। ধ্রুবও দেখেছে অর্ণিমাকে। এমনভাবে অর্ণিমা যে ওকে দেখে দৌড়ে পালাবে কল্পনাও করেনি ও। ওখানেই দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে চিন্তায় পড়ে গেল ধ্রুব। আরে, মেয়েটা এরকম করছে কেন আজকে? আবার রুমে অর্ণিমাকে দৌড় মেরে ঢুকতে দেখে আরিশা অবাক হল ভীষণ। আন্টি আজ তুমি খালি দৌড়াচ্ছ কেন? তুমি কি কোনো এক্সারসাইজ করছো? অর্ণিমা আরিশাকে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারল না। শুধু একটা হালকা হাসি দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল ও। বিকেল বেলা আরিশা রোজকার মতন বাড়ির স্টাফদের জড়ো করেছে পুলের পাশে ওর সাথে খেলার জন্য। অর্ণিমাও এসেছে, তবে ও একপাশে বসে গল্প পড়ছে। গল্প পড়তে গিয়ে অভ্যাসবশত গল্পের মাঝেই ঢুকে গিয়েছিল অর্ণিমা, তাই কখন ধ্রুব পুল পারে এসেছে এটা খেয়ালই করেনি। অর্ণিমা, কি পড়ছ? ওপরে তাকালো অর্ণিমা। ধ্রুবকে দেখে ভীষণ আকারে চমকে গেল। সাথে সাথে উঠে দাঁড়িয়ে তোতলাতে লাগল। আমি কি পড়ছি? কি পড়ছি? ও হ্যাগ্য গল্প পড়ছিলাম। গল্প? গল্প? ধ্রুব চুপচাপ অর্ণিমাকে দেখছিল। ওর চেহারায় কোনো প্রতিক্রিয়া ছিল না। অর্ণিমা ওর দিকে না তাকিয়ে কথা বলছে। একসময় অর্ণিমা চোখ তুলে তাকালে ওর চোখে স্পষ্ট ভয় আর ইতস্ততার উপস্থিতি পেল ধ্রুব। আবার চোখ নামিয়ে ফেলল অর্ণিমা। ধ্রুব আর কিছুই না বলে চলে গেল সেখান থেকে। ওর যাওয়ার পর আবার হাঁপ ছেড়ে বাঁচল অর্ণিমা। মনে মনে দোয়া করল আবার, ইয়া আল্লাহ আজকে আমার হার্ট অ্যাটাক করিয়েন না প্লিজ। মানুষটাকে দেখলেই আজ হার্টবিট চরম আকারে বেড়ে যাচ্ছে। এভাবে হইলে রাতে ওনার সামনে দাঁড়াবো কিভাবে? প্লিজ আল্লাহ, আজকের দিনটা আমাকে সাহায্য করেন। বিকালের সেই পুলের ঘটনার পর ধ্রুবর সাথে অনেকক্ষণ দেখা হলো না অর্ণিমার। রাতে ডিনারের সময় দেখা হলো আবার। এবারও অর্ণিমার অবস্থা একই হল, তবে ধ্রুব এবার নিজেকে আলাদা রাখল অর্ণিমার থেকে। কথা বলা তো দূরে থাক, তাকালোও না একবার। অর্ণিমা খেতে খেতে 1-2 বার তাকিয়েছে, কিন্তু ধ্রুব নির্লিপ্তই রইল। খাওয়া শেষ হলে আরিশাকে নিয়ে অর্ণিমা উপরে উঠছিল যখন পেছনে থেকে আরিশাকে ডাকল ধ্রুব। মামনি তুমি রিনা আপুকে নিয়ে ওপরে যাও, আমার একটু আন্টির সাথে কথা আছে।
রিনাকে নিয়ে আরিশা চলে যাওয়ার সাথে সাথেই ধ্রুব অর্ণিমার হাত ধরে ওকে পুল পাড়ে নিয়ে আসলো। এনেই নিজের সামনে দাঁড় করালো ওকে। অর্ণিমা, কি হয়েছে তোমার? আমাকে দেখে এভাবে এভয়েড করছো কেন তুমি? ধ্রুবর উদ্বিগ্ন কণ্ঠ সতর্ক করল অর্ণিমাকে। তাকালো ও ধ্রুবর দিকে। ছেলেটার চেহারায় কৌতূহল স্পষ্ট। আমি আপনাকে এভয়েড করছি না। তাহলে সকাল থেকে কি হচ্ছে এইসব? আমাকে দেখলেই পালাচ্ছ, সামনে আসছো না? সমস্যা কি? অর্ণিমা কিচ্ছু বলতে না পেরে চুপটি করে মাথা নোয়ালো। ধ্রুব স্পষ্টত রেগে গিয়েছে বুঝে নিজেই অপরাধবোধে ভুগল ও। ধ্রুব নিজের প্রেয়সীর নতমুখশ্রীর দিকে একবার তাকিয়ে গভীর শ্বাস ছাড়ল। দেখো অর্ণিমা, আমি আজ রাতে তোমাকে প্রপোজ করতে চাচ্ছিলাম। এটাই ছিল আমার সারপ্রাইজ। নিজের জীবনে তোমাকে পুরোপুরি নিয়ে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেমেছি আমি। কিন্তু তুমি যদি আমার প্রপোজ করা নিয়ে আনকমফোর্টেবল ফিল করো তাহলে সরাসরি বলো। যদি মনে করো আজ করলে তোমার ভালো লাগবে না তাহলে করব না আজকে। আই ক্যান ওয়েট। আকাশ থেকে পড়ল অর্ণিমা এই কথা শুনে। নিমিষেই সারাদিনের নার্ভাসনেস চলে গিয়ে ক্ষোভ ভর করল সেই জায়গায়। ঝট করে চোখ উঠিয়ে কাদো কাদো গলায় অভিমানী সুরে জিজ্ঞেস করল ও, কেন আজকে করবেন না প্রপোজ? এতদিন ধরে এই সময়টার জন্য ওয়েট করেছি আমি, আরও ওয়েট করাতে চান? যান, করার দরকার নেই আপনার কিছু। আমার প্রতি আসলে আপনার কোনো ইন্টারেস্টই নেই। গড়গড় করে বিরতিহীন কথাগুলো বলেই থমকে গেল অর্ণিমা। কি বলে ফেলেছে সেটা বুঝেই জিভা কামড়ে ধরল। এত নির্লজ্জ আর ছাচড়া হয়ে গেল কবে ও? নিজেই ভেবে পায় না অর্ণিমা। হে খোদা, ভালোবাসা মানুষকে কি না বানিয়ে ছাড়ে। এদিকে অর্ণিমার কথায় মুহূর্তেই হেসে দিল ধ্রুব। সব উল্টা পাল্টা চিন্তা ধারণাগুলো গায়েব হয়ে গেল তক্ষুনি। অর্ণিমাকে মানানোর চেষ্টা করতে বলল ও, আরে সারাদিন তুমি যেরকম আচরণ করছিলা তাতে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি মনে হয় চাও না। অর্ণিমা নিজেকে আর দাঁড় করিয়ে রাখতে নারাজ। পা ঘোরালো আজকের দিনের শেষ দৌড়টা দেওয়ার জন্য, তবে ওর হাত ধরে ফেলল ধ্রুব। ওর কানের কাছে নিজের মুখ নিয়ে এসে অর্ণিমাকে এক মায়াবী কণ্ঠে বলল ও, ঠিক 11:30টায় ছাদে চলে আসবা। আই উইল বি ওয়েটিং ফর ইউ। রাত 11টা। রুমের ভেতর পাইচারি করছে অর্ণিমা। সারাদিনের নার্ভাসনেসটা আবার জেকে বসেছে ঘাড়ে। আর মাত্র আধা ঘন্টা বাকি। এরপরে কি হবে কে জানে। আচ্ছা ধ্রুব কিভাবে প্রপোজ করবে ওকে? একটু চিন্তা করল অর্ণিমা। নিজেই ধারণা করল কি হতে পারে। ধ্রুব তো আমাকে পছন্দ করে এটা আগেই বলে দিয়েছে। এখন এই প্রপোজটা তো শুধুই একটা ফর্মালিটি। শুধু হয়তোবা আই লাভ ইউ বলবে, আর কি। এই নিয়ে আমার নার্ভাস ফিল করা আসলে উচিত না। সাথে সাথেই আরেকটা কথা চিন্তায় আসলো ওর। যদি ধ্রুব প্রপোজ করার পর আমি ঠিকভাবে উত্তর না দিতে পারি তাহলে কি বিব্রতকর একটা ব্যাপার হয়ে যাবে। ধ্রুবরও তো কিছু আশা আছে। সেগুলো যদি আমি না মিটাতে পারি। কেঁপে উঠল অর্ণিমা। না না, ধ্রুবকে ও কোনোভাবেও আজ নিরাশ করতে চায় না। আজকে ওর নিজের মনে সাহস রাখতেই হবে। নিজেকে আয়নার সামনে নিয়ে গেল অর্ণিমা। ওপারের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, আর নার্ভাস হওয়া যাবে না অর্ণিমা। কিছুক্ষণেরই তো ব্যাপার। এখন নিজেকে গুছিয়ে নেওয়ার সময় তোমার। ইউ ক্যান ডু ইট। রাত সকাল 11:25। আয়নায় নিজেকে শেষবারের মতন দেখল অর্ণিমা। হালকা করে সেজেছে ও। লাল রঙের হাতের কাজের একটা লম্বা কুর্তির সাথে পরেছে পালাজ্জ। কানে সুন্দর ম্যাচিং দুল পরেছে আর হাতে চুড়ি। রুমে এসে এই রাতেই আবার শাওয়ার নিয়েছে। কেন যেন নিজেকে সতেজ রাখার ইচ্ছা জাগল মনে। চুল ব্লো ড্রাই করে ছেড়ে রেখেছে পেছনে। ওর বাউন্সি চুলগুলো ব্লো ড্রাইয়ের কারণে আরও জীবন্ত হয়ে উঠেছে। নিজের সাজটা অর্ণিমা শেষ করল ভিক্টোরিয়াস সিক্রেটের একটা পারফিউম গায়ে মাখিয়ে নিয়ে।
ঠিক 11:30টার দিকে ছাদের উদ্দেশ্যে রওনা হল অর্ণিমা। আজ ছাদে ওঠার সময় প্রতিটা সিঁড়ি চড়তে ওর খুব ভার লাগছিল। মনে হচ্ছিল এক একটা সিঁড়ি আজকে উঁচু করে দেওয়া হয়েছে। উঠতে গিয়ে দম নিতে সমস্যা হচ্ছিল। এই সব কিছুই ওর নার্ভাসনেসের প্রতিফলন, জানে ও। সিঁড়ি যেখানে শেষ হল সেখানে থেমে অর্ণিমা প্রথমে একটা গভীর শ্বাস ছাড়ল। চুল হাত দিয়ে আরেকটু সেট করে কুর্তিটাকে টেনেটুনে ঠিক করে ছাদের দরজার দিকে আগাল ও। তবে ছাদের দরজাটা বন্ধ করা দেখে প্রথমে একটু অবাক হল। দরজা বন্ধ কেন? ধ্রুব তো আমাকে ছাদেই আসতে বলেছিল। নাকি আমি ভুল শুনলাম? দরজাটা ধরে দেখল অর্ণিমা, তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। দরজা বন্ধ না, শুধু ভেরানো। টান দিতেই খুলে গেল দরজাটা, আর খুলে গিয়েই অর্ণিমা ওর সামনে এক মায়াবী পরিবেশের উপস্থিতির সাক্ষ্য পেল। একটা চাপা আকস্মিক চিৎকার দিয়ে মুখ ঢেকে ফেলল অর্ণিমা। এ কি দেখছে নিজের সামনেও? ছাদের সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাতে পুরো পরিবেশ দেখে মনে হচ্ছে এখনো দিনের বেলা। তবে এটা দেখে অর্ণিমা এতটা অবাক হয়নি। অবাক হয়েছে এই আলোতে ভেসে যাওয়া ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে। মাটিতে একটা মোটা ফুলের রেখা আঁকা হয়েছে, সেটা দিয়ে বানানো হয়েছে পথ। বলিউডের মুভিতে দেখানো গোলাপ ফুলের গালিচার মতন একদমই না এই পথ। অনেক কিছুই আলাদা। যেমন এখানে গোলাপ ব্যবহার না করে করা হয়েছে গোলাপি অর্কিড। অর্কিডের বড় বড় পাপড়িগুলো চেয়ে আছে যেন অর্ণিমার দিকে। আরেকটা পার্থক্য হল এই অর্কিড দিয়ে কোনো গালিচা বানানো হয়নি যেটার ওপর দিয়ে অর্ণিমা হেঁটে যাবে। ফুলগুলোকে একটু দূরে দূরে কিন্তু একটা লাইনে বিছানো হয়েছে। সেই লাইন দিয়ে চোখ আগাতে আগাতে অর্ণিমা দেখল সামনে যে বাঁক নিয়েছে রেখাটা। এখান থেকে ওর পরে আর দেখা যাচ্ছে না। ছাদের ভেতর পা রাখল অর্ণিমা। এদিক ওদিক তাকিয়ে ধ্রুবকে খুঁজল, পেল না। হঠাৎ ডানে ফুলের পাশে রাখা একটা খোলা পৃষ্ঠার দিকে চোখ পড়ল ওর। ঝুঁকে সেটা হাতে নিল অর্ণিমা। কাগজে ধ্রুব লিখেছে, অর্ণিমা, চলো আজ একটা গেম খেলি। আমাকে তোমার খুঁজে বের করতে হবে। ক্লু হিসেবে ফুল দিয়ে ঢাকা পথটা তোমার জন্য বানিয়েছি আমি। এটা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। এই পথের শেষে তোমার অপেক্ষায় আছি আমি অর্ণিমা। খিলখিল করে হেসে দিল অর্ণিমা। কাগজটা সুন্দর করে ভাঁজ করল প্রথমে। তারপর হাঁটা শুরু করল ফুলের পথ ধরে। কিছুদূর যেতেই আরেকটা কাগজ দেখতে পেল ও। সেটাও উঠিয়ে নিয়ে পড়ল। My life is wonderful because you are with me, you make me happy even if I feel sad and low. অবাক চোখে লেখাটা অর্ণিমা পড়ল। বুকের ভেতরে হৃদস্পন্দন ছাদে পা রাখার পর থেকেই বেড়ে গেছে। এই কাগজটাও আগেরটার মতন সুন্দর করে ভাঁজ করে রাখল ও। তারপর আবার এগোতে থাকল। 3-4 কদম পরেই আরেকটা কাগজ পেল। এবার অনেকটা স্বাভাবিকভাবেই তুলল সেটা। বুঝতে পারল এরকম আরও লেখা ওর জন্য অপেক্ষা করছে সামনে। এটা চিন্তা করতেই হাসি এই গাল থেকে ও গালে পৌঁছে গেল ওর। তৃতীয় কাগজটায় লেখা, Your smile lightens up my life and all the darkness disappears. এটাকেও ভাঁজ করে এবার খুব সতর্কভাবে পা রাখতে থাকল অর্ণিমা। কাগজ খুঁজতে লাগল ওর চোখ। চতুর্থটাও পেয়ে গেল কিছু দূর যেই। তাতে লেখা, You are always in my mind and all the time I keep on thinking of you. খুশি প্রকাশ করার যত ধরন আছে তা সব কোটাই ইতিমধ্যেই অর্ণিমার মাঝ থেকে বের হয়ে এসেছে। এখন শুধু ভালোবাসার একটা স্নিগ্ধ হাসি দিয়ে আবার সামনে এগোল ও। বাঁকে এসে মোড় নিল। দেখল ফুলের পাপড়ি দিয়ে বানানো পথটা সিঁড়ি বেয়ে দ্বিতীয় ছাদে পৌঁছেছে। অর্ণিমাও তাই সিঁড়ি দিয়ে উঠল উপরে। দ্বিতীয় ছাদেও পেল আরেকটি কাগজ। তাতে লেখা, Come to me, hold my hand and then never leave it. এটা পড়ে নিজের চোখে পানির অস্তিত্ব অনুভব করল অর্ণিমা। সামনে তাকালো ফুলের পথটার দিকে। তৃতীয় ছাদে উঠে গেছে ওটা।
এক দৌড়ে সেই সিঁড়িগুলোও পার করে ছোট ছাদটায় অর্ণিমা এসে দাঁড়াল। তবে এখানেও ধ্রুবকে দেখতে পেল না ও। এক মুহূর্তের জন্য নিরাশ হয়ে পড়ল। মুখের হাসিটা মুছে গিয়েছিল। ঠিক তখনই এই ছাদের ছাউনির ওপর নজর পড়ল অর্ণিমার। ছাউনির নিচে বসার জায়গায় একটা ল্যাম্প রাখা, তার পাশে একটা চিকন, চারকোনা, আধা হাত লম্বা বাক্স, আর বাক্সটা দাবিয়ে রেখেছে একটা কাগজকে। ধীর পায়ে ছাউনির ভেতরে প্রবেশ করল অর্ণিমা। শেষ কাগজটাকে বাক্সের চাপ থেকে মুক্ত করল। ধ্রুব লিখেছে, "When I think of you, I understand the meaning of life. You are the reason for my happiness." মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল অর্ণিমা কাগজটার দিকে। এত খুশির মাঝে হাসতেও ভুলে গেছে মনে হচ্ছে। কাগজটা যত্ন সহকারে ভাঁজ করে বাকিগুলোর সাথে নামিয়ে রাখল প্রথমে। তারপর সযত্নে বাক্সটা হাতে নিল। আস্তে করে ডালাটা খুলে মেলে ধরল চোখের সামনে। চোখ কপালে উঠল অর্ণিমার। মুখ হা হয়ে গেল ওর। এরকম কিছু থাকবে বাক্সে তাও আশাও করেনি। একজোড়া সোনোর নূপুর বিছিয়ে রাখা বাক্সের মধ্যে। চিকন গাঁথুনির নূপুরটার মাঝে মাঝে ছোট ছোট ঝুমুর বসানো। হাত দিয়ে নূপুর জোড়াকে ছুঁয়ে দেখল অর্ণিমা। মুগ্ধ হয়ে চেয়ে রইল ও। "তোমার পছন্দ হয়েছে?" অর্ণিমার বুকে ধক করে উঠল। ধ্রুবর উপস্থিতি পেছনে স্পষ্ট বুঝতে পারল ও। তবে ঘুরে দাঁড়ানোর মতন সাহস হল না কেন যেন। লজ্জায় হাত পা কাঁপছে ওর। আশপাশে সব নীরব হয়ে আছে। এই ভরা নিস্তব্ধতায় ধ্রুবর পায়ের আওয়াজ ওর দিকে এগিয়ে আসতে শুনতে পেল অর্ণিমা। তার এক মুহূর্ত পরেই ধ্রুবর হাত অর্ণিমার কাঁধে হালকা একটা ছোঁয়া দিয়ে অর্ণিমাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। পুতুলের মতন ঘুরে দাঁড়াল অর্ণিমা, তবে চোখে নিচের দিকে নোয়ানো। ওর থুতনিতে আলতো হাতের ছোঁয়া লাগিয়ে চেহারাটা নিজের দিকে ওপরে ওঠাল ধ্রুব। এই প্রথম ধ্রুবর দিকে তাকাল অর্ণিমা। এত সুন্দর লাগছে ওকে দেখে অর্ণিমার চোখ জুড়িয়ে গেল, তবে সাথে সাথেই আবার চোখ নামিয়ে হেসে ফেলল। হেসে দিল ধ্রুব। "অবশেষে আমাকে খুঁজেই পেলা তুমি?" লজ্জা লাগল আরও অর্ণিমার। ধ্রুব আরও জিজ্ঞেস করল, তবে কণ্ঠে এবার একটু লজ্জা, "আমার লেখাগুলো পেয়েছ? পড়েছ সবগুলো?" মাথা নেড়ে অর্ণিমা হ্যাঁ সূচক জবাব দিল। ঠিক সেই সময় অর্ণিমার হাত নিজের হাতে নিল ধ্রুব। "প্রত্যেকটা লেখা শব্দ আমার জন্য সত্য অর্ণিমা। আমি এভাবেই অনুভব করি তোমাকে।" ঝট করে ওপরে ধ্রুবর চোখের দিকে অর্ণিমা তাকাল। ধ্রুবর স্বীকারোক্তির সত্যতা খুঁজে পেল ও। ধ্রুব হেসে দুপা পিছিয়ে অর্ণিমার সামনে হাত পাতল তখন। চোখের ইশারায় বাক্সটা দেখিয়ে দিল অর্ণিমাকে। সেটা বুঝে ওর সেই হাতে বাক্সটা রেখে দিল অর্ণিমা। একটু পিছে হাঁটু গেড়ে বসল ধ্রুব। এক পা ভাঁজ দিয়ে আরেক পায়ের হাঁটু মেলে ধরল অর্ণিমার সামনে। অবাক চোখে সব দেখছিল অর্ণিমা। কিছু বলার মতন শক্তি তো মনে হয় একদম হারিয়ে ফেলেছে ও। ওপরে মুখ ওঠাল ধ্রুব। অর্ণিমার দিকে তাকিয়েই ওর এক পা ধরে নিজের সেই মেলে রাখা হাঁটুর ওপর রাখল। তারপর বাক্স থেকে বের করে একটা নূপুর পরিয়ে দিল পায়ে। একই কাজ দ্বিতীয় পায়েও করল ধ্রুব। অর্ণিমা নির্বাক দর্শক হয়ে গিয়েছিল যেন সেই মুহূর্তে। শুধু মন ভরে ধ্রুবর দিকে তাকিয়েছিল ও। নূপুর জোড়া ওর পায়ে পরিয়ে উঠে দাঁড়াল ধ্রুব। "তোমার পায়ে নূপুরের ধ্বনি খুব মানায়। হয়তোবা আমার তোমাকে ভালোবাসার পেছনে একটি কারণ তোমার নূপুরের শব্দটাও ছিল। এই আওয়াজ তোমার অস্তিত্বের জানান দিত আমাকে।" এক পা এগিয়ে নিজের আর অর্ণিমার মাঝের দূরত্ব একদম ঘুচিয়ে ওর মুখটাকে নিজের দুই হাতের তালুর মাঝে নিয়ে নিল ধ্রুব। "অর্ণিমা, তোমাকে গত কিছু দিনে অনেক কাছ থেকে দেখেছি, জেনেছি আমি। তোমার সাথে অনেকটা সময় কাটিয়েছি। এবং বিশ্বাস করো, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে নতুন করে প্রেমে পড়েছি তোমার। তোমাকে ভালোবাসতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি।" দুজনের দৃষ্টি কিছু মুহূর্তের জন্য একে অপরের মাঝেই আটকে গেল তখন। আশপাশের নিস্তব্ধতা ওদেরকেও ঘিরে ফেলেছে।
তারপর মুখ খুলল ধ্রুব। বের হয়ে আসলো সেই বহু প্রতীক্ষিত 3টি শব্দ। আই লাভ ইউ অর্ণিমা। নিজের মুখটাকে ধ্রুব নিচু করল। অর্ণিমার ঠোঁটের কাছে নিয়ে আসল। আলতো করে স্পর্শ করল অর্ণিমাকে। তারপর এক মুহূর্তর জন্য থেমে গেল ও। বুঝল অর্ণিমা কেন ধ্রুব থেমেছে। ওর উত্তরের অপেক্ষায় আছে। ছোট্ট করে মিষ্টি একটা হাসি এনে নিজের উত্তর দিয়ে দিল অর্ণিমা। জড়িয়ে ধরল ধ্রুবর পিঠ। এগিয়ে ছুঁয়ে দিল ধ্রুবর ঠোঁট। এর থেকে সুন্দরভাবে আর কোনো উত্তর পাওয়ার ইচ্ছা ধ্রুবর নেই। নিজেও অর্ণিমার হাসির সাথে তাল মিলিয়ে হেসে দিল ও। গভীরভাবে নিয়ে নিল অর্ণিমাকে নিজের মাঝে। আলতো ঠোঁটের স্পর্শকে গভীর করে নিজেদের মাঝে ভালোবাসার এক নতুন গল্প লিখতে শুরু করল দুজন। গভীর রাত। 12টা পার হয়েছে সেই কখন। আশপাশের পরিবেশটা কালো অন্ধকারে ছেয়ে আছে। এই অন্ধকারের মাঝেই ছাদের আলোতে পাশাপাশি একে অপরের হাত ধরে হাঁটছে ধ্রুব আর অর্ণিমা। দুজনের মাঝেই এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে এই মুহূর্তে। আজ রাতের পর থেকে অনেক কিছুই ওদের মাঝে বদলে যাচ্ছে, বুঝতে পারছে ওরা। সেই আনন্দই এখন চেহারায় ভাসছে দুজনের। একসময় দুজনের মাঝের নীরবতা ভাঙল ধ্রুব। আই অ্যাম সরি। হাঁটা বন্ধ করে ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। কেন? আমি বলেছিলাম তোমাকে প্রপোজ করার সময় গ্র্যান্ড কিছু করব। ইচ্ছাও ছিল বাইরে কোথাও নিয়ে যাওয়ার তোমাকে। কিন্তু আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাসাতেই। অর্ণিমা ধ্রুবকে কথা শেষ করতে দিল না। আপনি আমাকে বাইরে না নিয়ে যেয়ে ভালোই করেছেন। বাসার ভেতরে থাকাতে আরিশাকে নিয়ে টেনশন হচ্ছে না। আর আর লজ্জা পেল অর্ণিমা। আর বাইরে অনেক মানুষের মাঝে এই পরিস্থিতিতে আমার খুব লজ্জা লাগত। হাসল ধ্রুব। অর্ণিমার কাঁধে নিজের হাত পেঁচিয়ে কাছে নিয়ে আসলো ওকে। তোমাকে অনেক সুন্দর লাগছে। লজ্জায় হেসে দিল অর্ণিমা। সত্যি বলতে আপনি যে এত কিছু করে রাখবেন তা আমি ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে হয়তো শাড়ি পরতাম। তুমি যেভাবে আছো সেটাতেই মানিয়েছে তোমায়। দেখ, আমিও তো ফরমাল কিছু পরিনি। জিন্স টি শার্টেই চলে এসেছি। এই কথায় দুজনেই খুব হাসল। মাটিতে ছড়ানো ফুলগুলো দেখে হঠাৎ ধ্রুবকে বলল অর্ণিমা, এত সুন্দর কিছুর সাক্ষী আমি হব চিন্তাও করিনি। আজকের রাতটা চিরজীবন মনে রাখব আমি। ধ্রুব থেমে অর্ণিমার সামনে এসে দাঁড়াল। ওর দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে অর্ণিমার চোখে চোখ রেখে বলল ও, আমরা দুজন মিলে মনে রাখব অর্ণিমা। তোমাকে আংটি দিয়ে প্রপোজ করিনি এর জন্য রাগ করনি তো? আপনি কি পাগল? রাগ করব কেন? বরঞ্চ আমার খুবই ভালো লেগেছে যে আপনি আমার জন্য এই নূপুর জোড়া এনেছেন। ইট ইজ ইউনিক। অর্ণিমার মজা করে কথা বলার ধরন দেখে হেসে দিল ধ্রুব। অর্ণিমার মাথা হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে আমি চাই মা আসার পর তোমাকে উনি নিজ হাতে আংটি পরিয়ে দিক। আচ্ছা ভালো কথা, তোমার বাবার নাম্বারটা দিও তো আমাকে। হুট করে ধ্রুবর এই কথায় অবাক হল অর্ণিমা। আমার বাবার নাম্বার হঠাৎ আপনার লাগবে কেন? হঠাৎ মানে? আরে আঙ্কেলের সাথে কথা বলতে হবে না? কি নিয়ে? আমাদের বিয়ে নিয়ে আর কি নিয়ে? দাও নাম্বার দাও। আমি কালকেই ফোন দিব আঙ্কেলকে। চোখ কপালে উঠল অর্ণিমার। ধ্রুবর হাতে কয়েকটা মার বসাল। আপনার আসলেই মাথা খারাপ হয়ে গেছে। এভাবে নিজের বিয়ের জন্য আপনি ফোন দিবেন নাকি? নির্লজ্জ মানুষ একটা। ধ্রুবর চেহারা পুরো গম্ভীর দেখতে পেল অর্ণিমা। দেখ, আমি আর দেরি করতে চাই না কোনোভাবেও। তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না আমি। মা দেশে থাকলে এই রাতেই ফোন দিতে বলতাম তাকে। যেহেতু মা এখন নেই তাই আমি কথা বলবো তোমার বাবার সাথে। সব কিছু ঠিকঠাক করে রাখব। মা আসলেই সোজা বিয়ে করে তোমাকে নিজের কাছে নিয়ে আসব। শেষের বাক্য বলতে গিয়ে অর্ণিমার কোমর জড়িয়ে ধ্রুব ওর কাছে টেনে নিয়েছিল।
মুগ্ধ চোখে ওকে পাওয়ার তাড়না ধ্রুব মাঝে দেখতে পেল অর্ণিমা। এক মুহূর্তের জন্য তাই থমকে গিয়েছিল ও। ভীষণ লজ্জা আর খুশি একসাথে অনুভব করল ও তখন। তারপরে ধ্রুবর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসতে হাসতেই বকা দিল ওকে। আপনার মাথা এখন ঠিক নেই, তাই আবোল তাবোল বলছেন। বড়দের কাজ বড়দেরই করতে দিন। আন্টি আগে দেশে আসুক, তারপরে উনিই কথা বলতে পারবেন আব্বুর সাথে। কিন্তু কোনো কিন্তু না। অনেক রাত হয়ে গেছে। ওদিকে আরিশাও রুমে একা। এখন চলেন নিচে যাই। এখনই যাব? আরও কিছুক্ষণ থাকি না অর্ণিমা? ধ্রুবর আবদারে কোনো কাজ হল না। কানেই উঠাল না কথাটা অর্ণিমা। ধ্রুবর পেছনে যেয়ে ওকে ধাক্কা দিতে দিতে সামনে আগাতে থাকল। না, এখানে আরও কিছুক্ষণ থাকলে আরও সব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসতে থাকবে আপনার। একদিনের জন্য অনেক হয়েছে, এখন চলেন। শিহাব বাসায় আসার পর থেকেই মনের খুশিতে এদিক ওদিক পায়চারি করছে। আজকের প্রোগ্রামে অনেক ভালো ভালো জিনিস ঘটেছে। প্রথম, রাহেলা বেগমের সাথে সাজিয়াকে সঠিকভাবে আজ পরিচয় করিয়ে দিতে পেরেছে ও। অনেক সময় ধরে ওদের মাঝে গল্প হয়েছে। পরে যখন সাজিয়াকে জিজ্ঞেস করেছে শিহাব, তখন সাজিয়া বলেছে দ্বিতীয় খুশির খবরটা। ও বলেছে যে রাহেলা বেগম ওনার পরিবারের অনেক গল্পই সাজিয়ার সাথে করেছেন। এটাতেই শিহাব বুঝেছে যে একদম ঠিক ট্র্যাকে গাড়িটা দৌড়াচ্ছে। আরও ডিটেইলসে হয়তোবা সবকিছু জানা যেত যদি সাজিয়ার কাছে সেই মুহূর্তেই একটা ফোন না আসত। সেই ফোন আসতেই সাজিয়া ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে চলে গেল। এই নিয়ে নিজের ভেতরেই গজগজ করতে লাগল শিহাব। ইস, মেয়েটাকে কত থামাতে চাইলাম, থাকলই না ফাজিলটা। থাকলে আজকে রাহেলা বেগমের সাথে কথা বলে ওনার মতি গতি বুঝতে পারতাম। ধুর, তবে যতদূর কথা আগিয়েছে তাও বা কম কিসের? হা হা হা, এখনও আরও 3টা প্রোগ্রাম বাকি। এই 3 দিনে সব গুছিয়ে ফেলব আমি। ওদিকে মিন্টু সাহেবের বাসা থেকে বের হয়ে হাঁপ ছাড়ল সাজিয়া। দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ছিল এতক্ষণ। সাথে সাথে তামোহাকে আবার কল দিল ও। হ্যালো। হ্যাঁ, থ্যাঙ্কস একদম পারফেক্ট টাইমে ফোন দেওয়ার জন্য। ইউ সেইভড মি। আচ্ছা, কোথায় আসতে হবে আমাকে তাই বল। তামোহার পাঠানো অ্যাড্রেস ধরে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াল সাজিয়া। কল দিতেই তামোহা বের হয়ে আসল। সাজিয়ার কাছে এসে দাঁড়াল ও। তুই যে এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে ইন্টারেস্টেড হবি তাই তো জানতাম না আমি। আমি তোকে শুধু এটা বলার জন্য ফোন দিয়েছিলাম যে আজকে সন্ধ্যায় আমাদের শপিংয়ে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা হাফ অ্যান আওয়ার পোস্টপোন করতে। আরে না, তুই ফোন দিয়ে ভালো করেছিস। তোর অজুহাতে আমি ওই প্রোগ্রাম থেকে পালাতে পারসি। কেন, কি হয়েছে? দীর্ঘশ্বাস ফেলল সাজিয়া। আমার ভাই কেমন গোড়া আর স্টাবার্ন তা তো তুই জানিসই। জোর জবরদস্তি করে ওই প্রোগ্রামে নিয়ে যে এক বয়স্ক আন্টির সাথে বসিয়ে দিয়েছে আমাকে। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে দিতে চায় ভাইয়া। তাই আমাকে ওই আন্টির সাথে মিশতে বলেছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল ওখানে। উফ, ওহ ওয়াও, তোর বিয়ের কথা চলছে নাকি? সো হাউ ইজ দ্য গাই? দেখতে কেমন? করে কি? তামোহার উত্তেজিত কণ্ঠে বিরক্তি প্রকাশ করল সাজিয়া। দেখতে শুনতে ভালোই। বাংলাদেশে বিশাল এম্পায়ারের মালিক। এর জন্যই তো আমার ভাইয়া এত উঠে পড়ে লেগেছে এই সম্বন্ধের পিছে। কিন্তু আমি ছেলেটাকে এখনো দেখিনি। হি ডিড নট কাম দিস টাইম। আর তাই আমি কোনো ইন্টারেস্টও ফিল করছি না এই ব্যাপারে তামোহা। কাউকে না জেনে না শুনে কিভাবে হ্যাঁ বলে দেই বল? ভাইয়াকে আগাতে মানা করতে চাচ্ছি, বাট ইউ নো ভাইয়া একবার কিছুতে ঢুকে গেলে দেয়ার ইস নো টার্নিং ব্যাক ফর হিম। হম্মম, তাহলে তো ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। হম্মম। আচ্ছা, ওসব বাদ দে। এখন বল, কিসের মিটিং হচ্ছে এখানে? ও হ্যাঁ,
তুই তো জানিস আমাদের ভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টসদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপেরই মান্থলি মিটিং হবে আজকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ডু ইউ ওয়ান্ট টু জয়েন? এদিক ওদিক তাকিয়ে সাজিয়া কি যেন ভাবল। তারপর বলল, হমম চল, এতদূর যখন আসছি সবার সাথে দেখা করেই যাই। গ্রেট, লেটস গো। রেস্টুরেন্টে ঢুকল দুজন। অনেকের সাথে দেখা হলো সাজিয়ার। এদের মধ্যে কয়েকজনকে আগের থেকেই চিনি ও আর বাকিরা নতুন। তাদের মাঝেই একজনের সাথে সাজিয়া কথা বলছিল যখন একটা পরিচিত চেহারা এসে সামনে দাঁড়াল ওর। আরে, আপনি এসেছেন? ইরফানকে সামনে দেখে এক মুহূর্ত থমকে তাকিয়ে রইল সাজিয়া। মমম, সাজিয়া রাইট? জি। আপনি কি আমাদের গ্রুপ জয়েন করেছেন নাকি? সাজিয়া একটু ইতস্তত বোধ করল। না মানে আমার এক বান্ধবী আছে এই গ্রুপে, ওর সাথে এসেছি। আই হোপ দেয়ার ইস নো প্রবলেম। আরে না না, কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশি হওয়াতে এমনই গ্রুপে মেম্বার হয়ে যাবেন। এর মাঝেই কিছু মেয়েরা এসে ইরফানকে ঘিরে ধরলে হালকা একটু ছিটকে পড়ল সাজিয়া। ইরফান একটু বিরক্ত হল এবার, কিন্তু তাতে ময়েদের প্রশ্ন করা থামল না। ভাইয়া, আমাদের পিকনিক নিয়েই তো আজকের মিটিং, তাই না? ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ওখানে কিন্তু আপনার সাথে অনেক ছবি তুলব আমরা। ধৈর্যের সাথে সব প্রশ্নের উত্তর দিল ইরফান। তারপর মেয়েগুলো চলে গেলে আবার সাজিয়ার কাছে আসলো ও। সাজিয়া তখন হাসতে হাসতে কৌতূহলী সুরে বলল, মেয়েদের মাঝে মনে হচ্ছে ভালোই ফ্যান ফলোয়িং আছে আপনার। সাবলীল হাসি দিয়ে উত্তর দিল ইরফান। আরে না, ওরকম কিছু না। এনিওয়েজ, আপনি আমাদের পিকনিকে আসছেন তো? সেই দিনও আপনাকে বলেছিলাম আমি। হম্মম মনে আছে আমার। আসলে আমি আগে এই গ্রুপের সাথে যাইনি, তার ওপর আমি গ্রুপ মেম্বারও না। আমার যাওয়াটা তো এখানে ভ্যালিড হবে না মনে হচ্ছে। কে বলেছে ভ্যালিড হবে না? আপনি যাওয়ার জন্য রাজি হয়ে গেলেই হবে। আর মেম্বাররা গেস্ট আনতে পারে। আপনার ফ্রেন্ডকে বললেই ও আপনাকে নিয়ে আসতে পারবে। আচ্ছা ওয়েট, এত কিছুর দরকার নেই, আমি নিজেই আপনাকে ইনভাইট করে নিচ্ছি। একই কথা হলো তাহলে। এত হ্যাসেল নেওয়ার কি দরকার? হঠাৎ সাজিয়ার দিকে দৃষ্টি স্থির করল ইরফান। আপনি আসলে আমার ভালো লাগবে। ইরফানের কথায় অবাক হয়ে গেল সাজিয়া। আপনার আইনি প্রবলেম? না, নো প্রবলেম। মিষ্টি একটা হাসি দিয়ে বলল সাজিয়া। পরদিন সকালে যখন ধ্রুব, অর্ণিমা আর আরিশাকে নিয়ে স্কুলের জন্য বের হয়ে গেল তখন আফসার চিন্তিত ভঙ্গিতে আসল নার্গিসের কাছে। নার্গিস, আজকে ব্রেকফাস্ট টেবিলের পরিবেশটা খেয়াল করেছ তুমি? নার্গিসও একই জিনিস ভাবছিল তখন। আফসার ভাই, এই প্রথমবার আপনার সাথে আমি একমত। আমারও মনে হলো আজকে ধ্রুব স্যার আর অর্ণিমা মিসের একে অপরের সাথে ব্যবহার অন্যদিনের থেকে আলাদা ছিল। একদম ঠিক ধরছ তুমি নার্গিস। ওনাদের মাঝে কেমন যেন একটা টান টান উত্তেজনা বিরাজ করছিল। হম্মম। অর্ণিমা মিস তো স্যারের দিকে তাকাতেই পারছিলেন না। কেন যেন খুব লজ্জা পাচ্ছিলেন তিনি। আর ওইদিকে আমাদের ধ্রুব স্যার চোখই সরাচ্ছিলেন না মিসের ওপর থেকে। দূরে থেকেও আমি বুঝতে পারছিলাম যে মিস লজ্জা পাচ্ছেন। স্যার তো ওনার সামনেই বসা ছিলেন। নিশ্চয়ই তিনি ব্যাপারটা বুঝেছেন। তারপরেও এভাবে তাকিয়েছিলেন কেন বুঝলাম না। নার্গিস হঠাৎ করে হাতে চুটকি বাজাল। আচ্ছা আফসার ভাই, স্যার কি ইচ্ছা করেই মিসকে লজ্জা দিতে চাচ্ছিলেন? আমার কেন যেন মনে হচ্ছে এনাদের দুজনের মাঝে কিছু চলছে। একে অপরকে মনে হয় পছন্দ করেন দুজন। আফসার অবাক দৃষ্টিতে তাকাল। তোমার আসলেই তাই মনে হয় নার্গিস? মেয়েদের চোখ এইসব ব্যাপারে কখনো ভুল করে না। আমার কথা ফলবেই, দেইখে নিন। রোজকার মতন আজও ধ্রুব ড্রাইভ করছে। পাশে বসেছে অর্ণিমা আর পেছনে আরিশা।
হঠাৎ অর্ণিমা খেয়াল করল ওর যেদিক স্কুল তার উল্টো পথ ধরেছে ধ্রুব। অবাক হল ও। আপনি মনে হয় ভুল দিকে টার্ন নিয়েছেন। আমার স্কুল তো ওদিকে। দুষ্টু একটা হাসি দিয়ে সামনে তাকিয়েই জবাব দিল ধ্রুব। ভুল করিনি আমি। এই দিক দিয়ে গেলে আগে আরিশা স্কুল পড়ে। আগে বাবুকে নামিয়ে তারপর তোমাকে নামাবো। আরিশা আর অর্ণিমা দুজনই অবাক হল। পেছনে থেকে ঘাড় এগিয়ে জিজ্ঞেস করল আরিশা, কেন বাবা? আমরা তো এভরিডে আগে আন্টিকে নামাই তারপর আমি যাই। মুখটা সোজা করে ফেলল ধ্রুব। মেয়ের সামনে অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ মা, তাই করি আমরা, কিন্তু আজকে ও হ্যাঁ তোমার মিস ফোন দিয়ে জানিয়েছিল তোমার নাকি রোজ ক্লাসে ঢুকতে লেট হচ্ছে, তাই তোমাকে যাতে তাড়াতাড়ি পাঠিয়ে দেই। ও। হাঁপ ছেড়ে বাঁচল ধ্রুব। পাশে বসে অর্ণিমা বাবা মেয়ের সব কাণ্ডই দেখছিল আর হাসছিল ঠোঁট টিপে টিপে। আরিশাকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়িতে উঠেই আগে অর্ণিমার হাত ধরে ফেলল ধ্রুব। তারপর স্টার্ট দিল গাড়ি। এতে ভীষণ অবাক হল অর্ণিমা। জেরা শুরু করল তখনই। এটা কি হল? আজকে আরিশাকে আগে নামালেন কেন? আপনার আমতা আমতা ভাবেই বুঝতে পেরেছিলাম যে আরিশার মিসের কোনো ফোন আসেনি আপনার কাছে। তাহলে কেন মিথ্যা বললেন? সামনে তাকিয়েই হাসল ধ্রুব। অর্ণিমার হাত আরও শক্ত করে ধরল। তোমার সাথে আরও কিছুক্ষণ বেশি থাকার জন্য। এই হাতটাকে শক্ত করে কিছুক্ষণ ধরে রাখার জন্য। সাবলীল উত্তর, কিন্তু প্রাণ ছুঁয়ে দেয়ার মতন। সাথে সাথেই একদম গলে গেল অর্ণিমা। হাসিতে ভরে গেল ওর মুখ। আপনি একটা পাগল। হা হা হা। শোনো, এখন থেকে রোজ আরিশাকে নামিয়ে দিয়ে তারপর তোমার স্কুলে যাব। এই পথটা দুইজন একসাথে থাকব। ওকে? খুশি ধরে রাখার জায়গা পেল না অর্ণিমা। ধ্রুবর হাতটাও নিজের মাঝে বেঁধে নিল শক্ত করে। নিউ ইয়র্কে এখন রাত। সাজিয়া মিটিং থেকে এসেছে 1 ঘন্টা আগে। ওখানে আজ ওর খুব ভালো লেগেছে। এতটাই ভালো যে শেষ পর্যন্ত জয়েনই করে এসেছে গ্রুপটাতে। ভিনদেশে নিজ ভাষা ও সংস্কৃতির মানুষগুলোর সাথে এক আজব মেলবন্ধনের সৃষ্টি হয়। আজ সেটার স্বাদ পেয়েছে সাজিয়া। খুব মজা পেয়েছে ও। তবে সবচাইতে মজা লেগেছে ইরফানের সাথে দেখা করে কথা বলে। ইরফানের কথা চিন্তা করতেই এক আজব ভালো লাগা ছুঁয়ে গেল সাজিয়াকে। আজ ও আর ইরফান মিলে অনেক গল্প করেছে। ছেলেটা খুবই চার্মিং, এটা মানতেই হবে। নইলে মেয়েদের মাঝে এত পপুলার হতো না। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। হাসাতেও পারে অনেক। সাজিয়া তো আজ অনেক হেসেছে। সেই হাসি এখনো বিরাজ করছে ওর ভেতরে। হঠাৎ বিথি রুমে ঢোকায় সাজিয়ার চিন্তার সুতা কাটল। সাজিয়া, তোমার ভাইয়া ডাকে। আসছি ভাবি। শিহাব ডিনারে বসল সাজিয়া আর বিথিকে নিয়ে। খেতে খেতেই সাজিয়ার দিকে তাকিয়ে কথা শুরু করল ও। এভাবে হুট করে প্রোগ্রাম ছেড়ে চলে গেলি কেন? কি এমন আর্জেন্ট কাজ ছিল? ছিল একটা। তামোহার দরকার ছিল আমাকে। আর এমনিতেও আমি বেশিক্ষণ ওই প্রোগ্রামে থাকতাম না। কাউকে না চিনি না জানি। সো বোরিং। আরে ওখানে কি সবাইকে চিনতে জানতে বলেছি তোকে? শুধু রাহেলা বেগমের সাথে তোর মিশতে পারলেই হলো। ওনাকেই দরকার আমাদের। একবার তোকে পছন্দ করলেই হলো। ব্যাস, আর কিছু লাগবে না। ফুঁসে উঠল সাজিয়া। চাপা চিৎকার দিল একটা। ভাইয়া, তোমার মাথায় একটা কিছু ঢুকলে ওটা আর বের হয় না, তাই না? আমি বলছি আমি এই বিয়েতে ইন্টারেস্টেড না। তারপরেও কেন চাপ দিচ্ছ? মুখটা শক্ত করে সাজিয়ার দিকে আগিয়ে দিল শিহাব। তোমার ভালো খারাপ দেখার দায়িত্ব আমার। সো আমাকে বুঝতে দাও সেটা। আমি যেভাবে যা বলি তাই করতে থাক শুধু। কিন্তু ভাইয়া, আমি সেই ছেলেটাকে চিনিইনি। না জেনে শুনে কিভাবে হ্যাঁ বলি আমি? তোমার ওকে চেনার জানার দরকার তো। সেটার ব্যবস্থা আমি করে দিব।
কালকে এই নিয়ে রাহেলা বেগমের সাথে সরাসরি কথা বলবো আমি। আজকে প্রোগ্রামে জানতে পারলাম আরও 2-3টা পরিবার নাকি প্ল্যান করছে নিজেদের মেয়ের সাথে রাহেলা বেগমের ছেলের বিয়ের ব্যাপারে। আর দেরি করতে চাচ্ছি না বিষয়টা নিয়ে, কম্পিটিশনে পড়তে চাচ্ছি না, তার আগেই বাগিয়ে নিব মেহরাব খান ধ্রুবকে। বিকালে আরিশা আর অর্ণিমা লনে খেলছিল, সাথে রেখা, শবনম সহ আরও স্টাফরাও ছিল। হঠাৎ খেয়াল করল অর্ণিমা যে ও নিজের মোবাইলটা সাথে করে নিচে নিয়ে আসেনি। আরিশাকে স্টাফদের কাছে রেখে মোবাইল নিতে ওপরে আসল ও। ধ্রুবর রুম পার করতে গিয়ে দেখল দরজা খোলা। সামনেই নিজের স্টাডি টেবিলে কাজ করতে দেখা গেল ধ্রুবকে। গভীর মনোযোগ দিয়ে ফাইল পড়ায় ব্যস্ত সে, চশমা লাগানো চোখে তার। এইটা দেখে ভাবনায় পড়ে গেল অর্ণিমা। উনি চশমা পরেন? আগে দেখিনি তো কখনো। আবার ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। হঠাৎ তখন দুষ্টুমি চাপল ওর ঘাড়ে। ধ্রুবকে কেন যেন বিরক্ত করতে মন চাইল ওর। যেই বলা সেই কাজ। দেয়ালের এই পাশে অর্ণিমা নিজেকে লুকালো আগে। তারপর অল্প করে মাথা বের করে একটা উদ্ভট শব্দ করল মুখ দিয়ে। দোতলায় সব চুপচাপ থাকায় বেশ জোরেই আওয়াজ হল। একটু উকি মেরে ধ্রুবকে দেখল ও। ধ্রুব ঝট করে মাথা উঠিয়ে এদিক ওদিক তাকাচ্ছে শব্দের উৎস খোঁজার জন্য। তাড়াতাড়ি নিজেকে আবার লুকিয়ে ফেলল অর্ণিমা। এক মুহূর্ত পরেই আবার আওয়াজ করল ও। এইটাও জোরেই হয়েছে। ধ্রুব শুনেছে অবশ্যই। মনে মনে অর্ণিমা খিল ধরা হাসি হাসল। নিশ্চয়ই ভরকে গেছে ধ্রুব। ওর চেহারাটা দেখতে আবার উকি দিল অর্ণিমা, কিন্তু অবাক হতে হলো ওকে। কই ধ্রুব? আগে যেখানে বসা ছিল সেখানে নেই। তাহলে গেল কই? কৌতূহল না দমাতে পেরে অর্ণিমা ধ্রুবর রুমে পা রাখল। একটু একটু করে এগিয়ে ভেতরে ঢুকল ও। যখন প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে গিয়েছে তখন পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ আসল। চমকে ঘুরে তাকালো অর্ণিমা। দেখল দরজার হাতল থেকে হাত সরাচ্ছে ধ্রুব। মুখে সেই দুষ্টু হাসি নিয়ে তাকিয়ে আছে অর্ণিমার দিকে। এভাবে ধরা পড়ে যাবে কল্পনাতেই আসেনি অর্ণিমার। লজ্জা আর বিব্রতবোধ দুটোই একসাথে চলতে থাকল ওর ভেতরে। ধ্রুবকে ধীর পায়ে নিজের কাছে এগিয়ে আসতে দেখল ও। ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে এক পা করে পেছালো অর্ণিমা। ধ্রুব তাও এগিয়ে আসছে। এক পর্যায়ে টেবিলের সাথে ঠেকে গেল অর্ণিমার কোমর। আর পেছাতে পারল না ও। ওদিকে ধ্রুব ধীরে ধীরে ওদের মাঝের ব্যবধান ঘুচিয়ে একদম অর্ণিমার কাছে চলে আসল। অর্ণিমাকে মাঝখানে রেখে ওর দুপাশে টেবিলে নিজের হাত দিয়ে বন্দি করে ফেলল। মুখটা অর্ণিমার কাছে নিয়ে এসে মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে আওয়াজ করার মানেটা কি? অর্ণিমার ভেতর দিয়ে কোনো কথা বের হওয়ার পরিস্থিতি ছিল না তখন। মনে মনে ভীষণ নার্ভাস হয়ে পড়েছে ও। তার ওপর চশমার ওপাশ থেকে ধ্রুবর চোখ সরাসরি ওর দিকে আটকানো দেখে আরও গলে যাচ্ছে অর্ণিমা। আবার প্রশ্নটা করল ধ্রুব, আমাকে ডিস্টার্ব করার এত ইচ্ছা হচ্ছিল? সেই দম বন্ধ ভাবটা আবার শুরু হলো অর্ণিমার। কাপা কাপা গলায় বলল ও, না আসলে আমি এমনই একটু মজা করতে চাচ্ছিলাম। তোমার মজার কারণে আমার মনোযোগ নষ্ট হয়েছে। জরুরি একটা কন্ট্রাক্ট পড়ছিলাম আমি। তোমাকে দেখে কন্ট্রাক্টে কি লেখা ছিল সব ভুলে গিয়েছি। আবার প্রথম থেকে পড়তে হবে। এখন এটার মাসুল চুকাতে হবে তোমার। অর্ণিমা ভয় ভয় তাকালো অর্ণিমা ধ্রুবর দিকে। ও মজা করছে নাকি আসলেই রেগে গেছে বুঝতে পারছে না অর্ণিমা। তবে জরুরি কিছুতে ব্যাঘাত ঘটলে রাগ তো হওয়ারই কথা। সেটা বুঝেই করুণ সুরে বলল ও, সরি, আমি বুঝতে পারিনি। আর হবে না এরকম। মমোহম, এবার যা হয়েছে তার মাসুল আগে চুকাও। কি চান আপনি? আর কিছু বলল না ধ্রুব। ধীর গতিতে নিজেকে এগিয়ে এনে অর্ণিমার ঠোঁট স্পর্শ করল। অর্ণিমা ধীর গতিতে নিজের পলক নামিয়ে ফেলল।
যখন অধরের বাঁধন দৃঢ় হতে থাকল তখন প্রেমিক পুরুষের বুকের সাথে লাগানো টি শার্ট খামছে ধরল ও। সাথেই ধ্রুবর আলিঙ্গন যেন হয়ে উঠল আরও গাঢ়। এই মিষ্টি অত্যাচারের পীড়ায় হাঁসফাঁস করে উঠল অর্ণিমা। ধ্রুব যখন নিজের মুখ ওঠাল তখন নাজেহাল অবস্থা ওর। ধ্রুবর দিকে একবার চোরা দৃষ্টিতে তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেলল। হাসল ধ্রুব। এবার বোঝা গেছে মাসুল কিভাবে চুকাতে হয়। লজ্জায় গরম হয়ে গেল অর্ণিমার গাল। অজান্তেই ঠোঁট কামড়ে হেসে দিল ও। সেই একই হাসি ধ্রুবও নিজের ঠোঁটে রেখে সরে গিয়ে অর্ণিমার পাশে টেবিলে হেলান দিয়ে দাঁড়াল। দুহাত প্যান্টের পকেটে দিয়ে অর্ণিমাকেই দেখতে লাগল। কয়েক মুহূর্ত এভাবেই দাঁড়িয়ে রইল দুজন। অর্ণিমা যখন স্বাভাবিক হতে পারল তখন অনুনয়ের সুরে বলল, আই অ্যাম রিয়েলি সরি, আপনার কাজে এভাবে ডিস্টার্ব করলাম বলে। অর্ণিমাকে সান্ত্বনার হাসি দিল ধ্রুব। না না, কোনো ডিস্টার্ব হয়নি আমার। চোখ বড় বড় করে তাকালো অর্ণিমা। তাহলে আপনি যে বললেন আমি আপনার মনোযোগ নষ্ট করেছি? কি নাকি জরুরি কন্ট্রাক্ট পড়ছিলেন আপনি? ও এইটা? হ্যাঁ, এটা তো অবশ্যই জরুরি। জানো এটা কিসের কন্ট্রাক্ট অর্ণিমা? কিসের? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ওয়ার্ল্ডওয়াইড পপুলার করার কন্ট্রাক্ট। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল অর্ণিমা। বুঝলাম না আপনার কথা। অর্ণিমাকে খাটের একপাশে বসিয়ে নিজে চেয়ারে বসল ধ্রুব। আমাদের গ্রুপটা এতদিনে দেশের ভেতর সহ এশিয়ার অনেক দেশেই নাম অর্জন করেছে। আমাদের প্রোডাক্টস প্রায় সবকটা দেশেই জনপ্রিয়। তবে এশিয়ার বাইরে আমি এতদিন এটাকে নিতে পারছিলাম না। সমস্যা হচ্ছিল কিছু। তবে অনেক কাঠখড় পোড়ানোর পরে অ্যাট লাস্ট আমাদের প্রোডাক্টস এশিয়ার বাইরে এক্সপোর্ট হতে যাচ্ছে। আমেরিকায় লঞ্চ হবে এটা। সেটারই কন্ট্রাক্ট পড়ছিলাম আমি। এখন বুঝেছ এটা কতটা জরুরি? ধ্রুবর চেহারায় এসব বলতে বলতে এক উচ্ছ্বাসিত ভাব দেখতে পেল অর্ণিমা। বুঝতে পারল কতটা খুশি আছে ও এই কন্ট্রাক্টটা নিয়ে। হেসে দিল অর্ণিমা ওর চেহারা দেখে। খেলাচ্ছলে জিজ্ঞেস করল, আপনি চশমা পরেন জানতাম না তো। কই, চশমা পরি না তো আমি। এবার ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো অর্ণিমা। ধ্রুবর চোখ থেকে চশমাটা খুলে দেখালো ওকে। তাহলে এটাকে কি বলবেন? ও এটা এটা আমার রিডিং গ্লাস। অনেক সময় ধরে ফাইলস পড়তে গেলে আমার মাথা ধরে যায়। তাই ডাক্তারের সাজেশনে এটা নিয়েছি। বাট নরমালি গ্লাস পরি না আমি। আমার মনে হয় আমাকে অনেক বুড়া লাগে এতে। মোটেও না, আপনাকে চশমায় অসম্ভব হ্যান্ডসম লাগে। ঝট করে মনের কথা মুখে চলে আসায় নিজেই চমকে গেল অর্ণিমা। ধ্রুবরও চোখ কোটর থেকে বের হয়ে যাওয়ার অবস্থা। আবার সেই দুষ্টুমি হাসি দিয়ে জিজ্ঞেস করল ও, কি বললা তুমি? এই বলে ধ্রুব ওর হাত ধরতে গেল কিন্তু পিছিয়ে গেল অর্ণিমা তার আগেই। লজ্জা আর দুষ্টুমি মিলিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, আরিশা নিচে আমার জন্য ওয়েট করছে। বলেই এক দৌড় দিয়ে রুমের দরজা খুলে বের হয়ে গেল ও। রানিয়ার বিয়ের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শিহাব আর বিথি এসেছে। সাজিয়া ক্যাম্পাসে যাবে বলে আসতে চায়নি। শিহাবও আজ ওকে জোর দেয়নি বেশি একটা। কারণ আজ রাহেলা বেগমের সাথে সরাসরি কথা বলবে ও ঠিক করেছে। এই অবস্থায় সাজিয়ার সামনে না থাকাই ভালো। মিন্টু সাহেবের বাসায় ওরা এসেছে প্রায় ঘণ্টা খানেক হল। গত 10 মিনিট ধরে রাহেলা বেগমের সাথেই ওরা বসে আছে। এদিক ওদিকের অনেক গল্পই করছে। একটা পর্যায়ে শিহাবের মনে হল কথার মোড় ঘুরিয়ে আসল বিষয়ে আসা উচিত। আন্টি ধ্রুবর বিয়ের জন্য আপনি তো মেয়ে খুঁজছিলেন। তা সেটার কি হল? না বাবা, এখনো পাইনি সেরকম কাউকে। তোমার চোখে যদি কেউ থাকে তাহলে আমাকে বলো। আসলে আন্টি মমম কিভাবে যে বলি। কি হয়েছে বাবা? এরকম ইতস্তত বোধ করছো কেন? যা বলার খুলে বলো। তোমার চেনা পরিচিতর মাঝে কেউ আছে? মমম জি আন্টি।
মুহূর্তেই উজ্জ্বল হয়ে গেল রাহেলা বেগমের চেহারা। কে সেই মেয়ে? আন্টি, আমার ছোট বোন সাজিয়া। মনোযোগ দিলেন এইবার রাহেলা বেগম। দেখেই বোঝা যাচ্ছে খুশি হয়েছেন খুব। সাজিয়া, আন্টি সরি, এভাবে আপনাকে বলাটা খুব লজ্জাকর ব্যাপার। কি জানি আপনার এই প্রস্তাবটা পছন্দও হবে কি না। না না বাবা, লজ্জা কিসের? বরঞ্চ আমি খুশি হয়েছি যে তুমি আমাকে বলেছ। সাজিয়াকে আমারও খুব ভালো লেগেছে। তার ওপর তোমাদের পরিবারকে আমরা কত বছর ধরে চিনি। তোমাদের আর ধ্রুবর বাবারা ভালো বন্ধু ছিলেন। এরকম একটা পরিবারের মেয়েকে নিয়ে আমার আবার কি সমস্যা হবে? সাজিয়াকে নিজের ছেলের বউ বানাতে আমার কোনো আপত্তি নেই বাবা। বুকের ভেতরে খুশির ঢেউ উথাল পাথাল করতে লাগল শিহাবের। রাহেলা বেগম যে পটে যাবেন তা ও জানতই। ও শুধু চাচ্ছিল না ওর আগে অন্য কেউ এসে প্রস্তাব দিক। হঠাৎ রাহেলা বেগমের মুখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল শিহাব। করুণ একটা চেহারা নিয়ে রাহেলা বেগম কি যেন চিন্তা করছেন। ভয় লাগল শিহাবের। মনে মনে বলল, ইয়া খোদা, এই মহিলা আবার না করে দিবে নাকি? তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আন্টি আপনি ঠিক আছেন তো? শিহাবের দিকে মাথা তুললেন রাহেলা বেগম। হ্যাঁ বাবা, তা আছি। তবে দুই একটা জিনিস নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। তোমাকে তো আগেই বলেছি আমার ধ্রুব সেই বিয়েতেই রাজি হবে যেখানে ওর হবু স্ত্রী আরিশাকে নিজের মেয়ে বানিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে সাজিয়ার সাথে তো আরিশার দেখা হয়নি। এখানে সাজিয়ার মতামতটা আমার জানা দরকার। আর ধ্রুবকেও তো দেখেনি সাজিয়া। তাদেরও একে অপরকে বোঝাপড়ার একটা ব্যাপার আছে। এটার সমাধান কিভাবে করব বুঝে উঠতে পারছি না। একটু দম নিল শিহাব। কি বলতে হবে এখানে সেটা জানে ও। আন্টি, আগামী 2 সপ্তাহ পর সাজিয়ার সামার অফ হয়ে যাচ্ছে ভার্সিটিতে। 1-2 বছর পরপরই আমরা 15-20 দিনের জন্য দেশে যাই এই সময়টায়। এবারও যাব। তখন না হয় ওদের দুজনের একে অপরের সাথে দেখা হতে পারে, মানে যদি আপনি ঠিক মনে করেন তাহলে। হাঁপ ছেড়ে বাঁচলেন রাহেলা বেগম। খুব খুশি দেখালো তাকে। এটা খুবই ভালো বুদ্ধি বাবা। সাজিয়া দেশে গেলে শুধু ধ্রুবর সাথেই না, আরিশার সাথেও দেখা করতে পারবে, বুঝতে পারবে ওকে। হাহাহাজি আন্টি, কি যেন আবার ভাবলেন রাহেলা বেগম। তারপর তাকালেন শিহাবের দিকে। বাবা তাহলে এক কাজ করো, তোমার যদি আপত্তি না থাকে তাহলে দেশে এসে আমাদের বাসায় ওঠো তোমরা। যেহেতু সময় কম তোমাদের হাতে, তাই ওদের 3 জনের বেশি সময় কাটানো দরকার। মনে মনে এটাই চাচ্ছিল শিহাব। খুশি আর ভেতরে ধরে রাখতে কষ্ট হতে লাগল ওর। তবুও মুখটাকে নিরীহ বানিয়ে সম্মতি জানালো নিজের। আন্টি আপনি আমাদের বড়। যেটা আপনি ঠিক মনে করবেন সেটাই হবে। পরম শান্তি পেলেন রাহেলা বেগম। তার মনে হলো অবশেষে তার ছেলের জন্য তিনি কিছু একটা করতে পারছেন। সাজিয়া ক্যাম্পাসে এসেছিল একটা রিপোর্ট জমা দিতে। মনে মনে হাঁপ ছেড়ে বেঁচেছিল ও যখন শিহাব ওকে রানিয়াদের বাসায় যাওয়ার জন্য জোর করেনি আজকে। এই নাটকে অতিষ্ঠ হয়ে আছে সাজিয়ার জীবন। নিজের ডিপার্টমেন্ট থেকে বের হয়েই চমকে গেল সাজিয়া। নিচে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখল ও। বোঝাই যাচ্ছে কারো জন্য অপেক্ষা করছে। ওর সামনে যেয়ে দাঁড়ালো সাজিও। ইরফানও ওকে দেখে চমকে গেছে মনে হচ্ছে। হাসল সাজিয়া। হাই, কেমন আছেন? এই তো ভালো। তোমার কি খবর? আমি ভালো আছি। মমম আপনি কি কাউকে খুঁজছেন? মম, না মানে হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডকে খুঁজছিলাম, কিন্তু মনে হচ্ছে ও চলে গেছে। ও আচ্ছা। এক মুহূর্ত নীরবতা বিরাজ করল দুজনের মাঝে। কি বলবে সেটাই বুঝার চেষ্টা করছিল দুজন। তারপর ইরফান কথা শুরু করল। সাজিয়া, তোমার কি খুব তাড়া আছে?
না। কেন বলুন তো? যদি তারা না থাকে তাহলে চলো কোথাও বসি। সাজিয়ার কেন যেন ভীষণ লজ্জা পেল। তার সাথে মনে মনে খুশিও হল খুব। মাথা নেড়ে নিজের সম্মতি জানিয়ে হাঁটা শুরু করল ইরফানের সাথে। ক্যাম্পাস থেকে বের হল ওরা। সেই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। কি জানি কেন দুজনই একই সাথে জায়গাটা দেখে হেসে দিল। তারপর হাঁটার জন্য গ্রিন সিগন্যাল দিলে রাস্তা পার করল দুজন। পার করে বাম দিকের পথটা ধরল ইরফান। সাজিয়াও চলল সাথে সাথে। আমরা কোথায় যাচ্ছি? আমার খুব পছন্দের একটা কফি শপ আছে এখানে। ওদের কফি আর গ্লেজর ডোনাট অসাধারণ। কফি শপটায় ঢুকল দুজন। বেশ ভিড় আছে, তার মানে ইরফানের কথাই ঠিক। নিশ্চয়ই এখানের খাবারগুলো খুব জনপ্রিয়। অবাক হয়ে বলল সাজিয়া। দেখে তো মনে হচ্ছে জায়গাটা খুবই পপুলার। এবং আমাদের ভার্সিটিরও কাছে। তাহলে আমি কেন জানি না এই জায়গার ব্যাপারে? আজব তো। বিজ্ঞের হাসি দিয়ে বলল ইরফান। হে হে হে। আমার সাথে ঘুরলে আরও অনেক পপুলার জায়গা দেখাতে পারবো তোমাকে। আবার সেই লজ্জা আর খুশি মিশ্রিত হাসি এসে পড়ল সাজিয়ার চেহারায়। ইরফানের সাথে আজ হঠাৎই দেখা হয়ে যাওয়াতে ওর ভেতর অদ্ভুত এক সুখ জায়গা করে নিয়েছে। এখন সেটাই উপভোগ করছে ও। কফি শপে ভিড়ের মাঝেও একটা বসার জায়গা বের করে নিল ইরফান। সাজিয়াকে নিয়ে বসিয়ে দিয়ে অর্ডার করা খাবারগুলো আনতে গেল ও। প্রায় ঘণ্টাখানেকের মতন একই জায়গায় বসে আলাপ জমল ওদের। ইতিমধ্যে এক কাপ কফির জায়গায় তৃতীয় কাপ খাচ্ছে এখন ইরফান, শুধুমাত্র যাতে বসার জায়গাটা ওদের ছাড়তে না হয়। এত ভিড়ের মাঝেও দুজনের আলাপ শুনে মনে হচ্ছিল দোকানটায় ওরা ছাড়া আর কেউ নেই। একটা সময় উঠতেই হলো ওদের। সাজিয়াই তাগিদ দিল ওঠার, যেহেতু ওকে বাসায় যেতে হবে। সাজিয়ার হাজার মানা করার পরও ওর বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসলো ইরফান। ইরফান, আপনার আসার কোনো দরকার ছিল না। এখন আবার আপনাকে ঘুরে ক্যাম্পাসে যেতে হবে। এটা কোনো ব্যাপার না। আমার হাঁটার অভ্যাস আছে। হঠাৎ দুষ্টুমি করে বলল সাজিয়া। ও, তাহলে আরও মেয়েদেরকে মনে হয় বাস স্টেশনে নামিয়ে দিতে এসেছেন আগে, তাই না? জিজ্ঞেস করেই হেসে দিল সাজিয়া। ইরফানও হাসল, তবে কোনো দুষ্টুমি ছিল না তাতে। আগে এভাবে কোনো মেয়ের সাথে আমি ঘুরতে যাইনি সাজিয়া। ইউ আর ফার্স্ট। একেবারে থমকে গেল সাজিয়া। হাসিটা থেমে গেল ওর। তবে চোখের উজ্জ্বলতা বাড়ল। ইরফানও দেখছিল সাজিয়াকে। সাজিয়া, আজকে তোমাকে একটা মিথ্যা বলে ফেলেছি। আমি আসলে তোমার সাথে দেখা করতেই তোমার ডিপার্টমেন্টেও সামনে গিয়েছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। সাজিয়া এত অবাক হয়ে গেল যে নিজের ভেতরে শূন্যতা অনুভব করতে লাগল ও। আমার জন্য? আমম কেন? কোনো কাজ ছিল? না না, কোনো কাজ না, এমনিতেই। হঠাৎ খটকা লাগল সাজিয়ার। কিন্তু আমার তো আজকে কোনো ক্লাস ছিল না। আমি রিপোর্ট জমা দিতে এসেছিলাম একটা। আপনি কিভাবে জানলেন যে আমি আছি ক্যাম্পাসে? এবার একটু মুচকি হাসল ইরফান। মাথার পিছের চুলগুলোতে হাত দিয়ে চোরা চোরা ভাব নিয়ে বলল, আসলে তোমার ফোন নাম্বারটা নিতে ভুলে গিয়েছিলাম লাস্ট দিন। আজকে তোমার বান্ধবী তামোহাকে ফোন দিয়েছিলাম তোমার নাম্বারের জন্য। ও জানালো যে তুমি ক্যাম্পাসে আছো। প্লিজ ভুল বুঝো না। আই ডোন্ট মিন টু স্টক ইউ অর এনিথিং। আই জাস্ট ওয়ান্টেড টু সি ইউ টুডে। এর মাঝেই সাজিয়ার বাস চলে আসলো। ইরফানকে কিছু না বলেই উঠতে যাচ্ছিল বাসেও। ঘাবড়ে পেছনে থেকে ডাকল ওকে ইরফান। সাজিয়া, রিয়েলি সরি যদি তোমার খারাপ লেগে থাকে ব্যাপারটা। হঠাৎ ঘুরে ইরফানের হাত থেকে ওর ফোনটা নিয়ে সাজিয়া নিজের নাম্বারটা লিখে আবার ফেরত দিয়ে দিল। আর বলল ইরফানকে, এরপর থেকে আমি কই জানার দরকার পড়লে ডিরেক্টলি আমাকেই ফোন দিন। বাকিরা উঠে গেছে, সাজিয়া উঠে বসতেই ছেড়ে দিল বাস।
জানালা দিয়ে ইরফানের দিকে তাকালো সাজিয়া। একটা হাসি দিল ওর চোখের দিকে তাকিয়ে। ইরফান মনে হয় বুঝতে পারল সেই হাসির অর্থ। মাথার সামনের চুলগুলোকে আঙুল দিয়ে ব্যাক ব্রাশ করল। হাসি যেন মুখতে সরতেই চাচ্ছে না ওর। বাংলাদেশে রাত 12টা পার হয়ে গেছে। আরিশা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। অর্ণিমাও পেন্সিলে গল্প পড়া শেষ করে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে আজকে একটু অবাক হল ও। এতক্ষণে ধ্রুবর একবার হলেও আরিশাকে দেখতে রুমে আসার কথা, তবে আজ তা হয়নি। এমনকি কোনো কলও দেয়নি ও। সেই যে ডিনারের পর কাজ নিয়ে বসেছে, আর বের হয়নি। একবার অর্ণিমা ভাবল কল দিবে, পরে আবার নিজেই খেয়ালটা বাদ দিল। যদি ডিস্টার্ব হয় তাহলে। এই 7-5 চিন্তা করতে করতেই অর্ণিমার ফোন বেজে উঠল। ধ্রুবর কল পেয়ে মুখে হাসি ফুটে উঠল ওর। হ্যালো। হ্যালো। ঘুমিয়ে পড়েছ নাকি? না। তাহলে আসো বাইরে, পুলের পাশে যেতে ইচ্ছা করছে। ফোন রেখে তাড়াতাড়ি খাট থেকে নেমে স্লিপার্স পরে বের হল অর্ণিমা। ধ্রুব দাঁড়ানি ছিল সামনে। দুজনেই একে অপরকে দেখে একটু হাসল। তারপর ধ্রুবর হাত ধরে নিচে নামল অর্ণিমা। পুলের পাশ ধরে নিঃশব্দে হাঁটল দুজন কিছুক্ষণ। অর্ণিমা বুঝতে পারছিল ধ্রুব কোনো কিছুর চিন্তায় আছে। তাই প্রথমে কিছু জিজ্ঞেস করল না ওকে, ভাবল এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওর নাক গলানটা ঠিক হবে না। কিন্তু একসময় কৌতূহলের সামনে যুক্তি হার মানল। আপনি কি কোনো কিছু নিয়ে টেনসড? ধ্রুব অর্ণিমার দিকে চোখ নামিয়ে স্নিগ্ধ একটা হাসি দিল। না, টেন্স না। টায়ার্ড বলতে পারো। এই আমেরিকার কন্ট্রাক্টটা নিয়ে খুব কাজ করতে হচ্ছে। নতুন ক্লায়েন্টস, নতুন টেকনিক, সব মিলিয়ে ওয়ার্কলোডটা একটু বেশি। তার সাথে এক্সিস্টিং কাজগুলো তো আছেই। সবকিছু সামলে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি। মুগ্ধ চোখে ধ্রুবর দিকে তাকালো অর্ণিমা। আমি সত্যি খুব অবাক হই। আপনি কিভাবে একা হাতে এত কিছু সামলান? এত বড় বিজনেসকে হ্যান্ডেল করা মোটেও সহজ কাজ না। মমম সহজ না এটা ঠিক, তবে আমি যে সবকিছু একা সামলাই তা কিন্তু না। আমার সাথে বিশ্বস্ত কিছু সঙ্গী আছে। যেমন ইমরান সাহেব। উনি বাবার সময় থেকে এই গ্রুপের সাথে জড়িত। আগে ভাইয়াকে অ্যাডভাইস করতেন আর এখন আমাকে করেন। উনি আমার হয়ে অনেক ডিসিশনসও নেন। রানিং যে সব কাজ আমাদের চলছে ওগুলো খুব একটা আমার দেখাই লাগে না, থ্যাঙ্কস টু হিম। এরকম আরও 3-4 জন আছেন আমার কাছের মানুষ। আর তার সাথে বোর্ড অফ ডিরেক্টরসরা তো আছেই। ওই বোর্ডে এই ফিল্ডের সবচেয়ে এক্সপেরিয়েন্সড পার্সোনেলরা অন্তর্ভুক্ত আছেন। তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে। ও আচ্ছা, আপনিও তো তাহলে বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। এইবার একটা দুষ্টু হাসি দিল ধ্রুব। অর্ণিমার হাত ছেড়ে ওর পেছনে যেয়ে ওকে জড়িয়ে ধরল। অর্ণিমার কাঁধে নিজের মুখটা বসিয়ে বলল, হম্মম বলতে পারো একভাবে। তবে ওনাদের থেকে আমার পোস্টটা একটু আলাদা। কিভাবে? ওনারা যেই বোর্ডের মেম্বার, আমি সেই বোর্ডের হেড। আই অ্যাম দ্য চেয়ারম্যান। কেন যেন ধক করে উঠল অর্ণিমার ভেতরে। খুব গর্বিত বোধ হল ধ্রুবর জন্য। আর কিছুটা নিজের ওপরেও হয়তোবা। ততক্ষণে ধ্রুব পেছনে থেকে অর্ণিমাকে ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। থ্যাঙ্কস অর্ণিমা। তোমার সাথে গল্প করে এখন অনেকটা রিলিভড লাগছে। উত্তরে শুধু হাসল অর্ণিমা। ধ্রুব আবার কথা শুরু করল। আচ্ছা, কালকে শুক্রবার, চলো কোথাও ঘুরে আসি। আপনার এত কাজের মাঝে যেতে পারবেন? পারব। কালকে সব কাজ বিকেলেই শেষ করব। তারপর বের হব আমরা। তোমার সাথে রিলেশনের পরে একবারও বের হইনি আমরা। লজ্জা পেল অর্ণিমা। যদি বেশি সমস্যা হয় তাহলে দরকার নেই, পরে না হয় যাব। অর্ণিমাকে কাছে টেনে নিল ধ্রুব। বিয়ের আগে এভাবে তোমাকে কবে আর কাছে পাবো জানি না। মা আসতে আরও 1 সপ্তাহ বাকি।
এইটা দিন তোমাকে সবসময় নিজের কাছে চাই। চলবে।